হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনাস অফ বায়োলজি। তো আমরা পড়ছিলাম মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, আর আজকে আমরা পড়ব হিউম্যান জিনোম প্রজেক্ট ব্যাপারে। আর নেক্সট লেকচারে আমরা দেখব ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তাহলেই আমাদের এই চ্যাপ্টারটা, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপর যে তোমরা কোন চ্যাপ্টারের তোমরা ভিডিও চাও সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? কেন তোমাদের ওপর ডিপেন্ড করছে, তোমাদের ডিমান্ডের ওপরেই কিন্তু আমি ভিডিও বানাবো। আর যে চ্যাপ্টারটার কমেন্ট সব থেকে বেশি আসবে, কমেন্ট আমি যে দেখতে পাবো, সেই ভিডিও আমি কিন্তু আপলোড করব, ঠিক আছে? এটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, ঠিক? আমাকে অনেকে কমেন্ট করে আমাকে জানাচ্ছে, স্যার আপনি স্যার ভিডিওটা খানিক তাড়াতাড়ি, মানে ভিডিও আপলোড খানিক তাড়াতাড়ি করুন স্যার, অন্যান্য চ্যাপ্টারগুলো স্যার শুরু করতে হবে। হ্যাঁ, এখানে আমি তো ভিডিও আপলোড করতে, যত তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারলে তো খুবই ভালো হয়, ঠিক আছে? কিন্তু আমার সমস্যাটা হচ্ছে, আমার অফলাইনে এত ব্যাচ আছে, 11-এর ব্যাচ, 12-এর ব্যাচ, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অনেক ব্যাচ আছে, তারপরে যে নিটের ব্যাচ আছে, এত অফলাইন ব্যাচ আছে, তারপরে আমি ওইগুলোকে রেখেও আমি এই অনলাইনে আসার চেষ্টা করি। কারণ অনলাইনে যখন একটা ভিডিও আপলোড করতে অনেকটা টাইম লেগে যায়, ঠিক আছে? সেটাকে এডিটিং করা, সেটাকে ভিডিও তৈরি করা, ঠিক আছে? অনেক রকম একটা থাকে প্রোগ্রাম, অনেক রকম করতে হয় সেটার জন্য, ঠিক আছে? এইটার জন্য ভিডিও আপলোড করা খুবই প্রবলেম হয়ে পড়ে, ঠিক আছে? তাও আমি চেষ্টা করি সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড করার, ঠিক? আর আমি চেষ্টা করব যে ইন ফিউচার যে আরও যাতে ভিডিও খুব তাড়াতাড়ি আসতে পারে, আমি টাইম বার করার চেষ্টা করব, ঠিক আছে, তোমাদের জন্য। আর একটা কি হয়, আমার ভিডিওটা একটু লেন্দি হয়ে থাকে, প্রায় মিনিমাম 1 ঘন্টা তো হয়েই যায়, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কী হয়, আমি প্রত্যেকটা মানে এনসিইআরটি যে চ্যাপ্টারগুলো আছে, সেই প্রত্যেকটা চ্যাপ্টারের যে লাইনগুলো আমি একটু ডায়াগ্রামের থ্রুতে আমি বোঝানোর চেষ্টা করি, ওই জন্যই আমার ভিডিওটা একটু লেন্দি হয়ে পড়ে। কিন্তু আমি চেষ্টা করব যে তোমরা যাতে প্রপার ইনফরমেশনটা পাও, প্রপার নলেজটা তোমরা পেয়ে থাকো, যার ফলে তোমাদের যাতে কোশ্চেন অ্যাটেম্প করতে পারো ইজিলিভাবে। আর কি বলবো, যে একটু ধৈর্য ধরো, আমি অবশ্যই তোমাদের সিলেবাস আমি কমপ্লিট করব অবশ্যই, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, একটুখানি ডিলে হচ্ছে, এইটাই আমার সমস্যা, ঠিক আছে? আমার অফলাইন ব্যাচ থাকার কারণে আমি এই অনলাইনে আসাটা আমার খানিক সমস্যা হয়ে পড়ছে, ঠিক আছে? আমি বেশি ভিডিও আপলোড করতে পারছি না। আর আমি ইন ফিউচার আমি অবশ্যই খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, এবং ইন ফিউচার আমি ওয়ান সেট ভিডিও আমি বানানোর চেষ্টা করব। কেননা আমি চাইবো আগে ডিটেলস জিনিসটা তোমরা বুঝে নাও, প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস আগে বুঝে নাও, তখন আমি 1 ঘন্টার কোনো ওয়ান শট নিয়ে এলাম, একটা চ্যাপ্টার 1 ঘন্টাতে আমি শেষ করে ফেললাম, সেই রকমই আমি ভিডিও আপলোড করব। কিন্তু আগে আমি ডিটেলসে বলি, তারপরে আমি ওয়ান শট ভিডিওগুলোকে এক এক করে আমি আপলোড করতে থাকবো, ঠিক আছে? তোমরা এখন প্রপারভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করে নিয়ে কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলেই তোমাদের কিন্তু নিট বায়োলজিতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। বায়োলজিতে অ্যাটলিস্ট তোমাদের এই যে আমার লেকচার দেখার পরে তোমরা দেখবে কোশ্চেন ইজিলি অ্যাটেম্প হবে, প্রত্যেকটা কোশ্চেন তোমরা পারবে, ঠিক আছে? তো অনেক কথা হয়ে গেল, তাহলে চলো আজকের যে এই লেকচারটা হিউম্যান জিনোম প্রজেক্ট আমরা শুরু করি। এই হিউম্যান জিনোম প্রজেক্ট কি এবং এর উদ্দেশ্য কি ছিল এই হিউম্যান জিনোম প্রজেক্টের? অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান বডিতে প্রায় কতগুলো ক্রোমোজোম আছে? 46টা ক্রোমোজোম আছে, মানে হচ্ছে 23 পেয়ারে, মানে 23 জোড়া ক্রোমোজোম আছে এক একটা সেলে। হিউম্যান বডির এক একটা সেলে কিন্তু 46টা ক্রোমোজোম থাকে, এবং এই যে ক্রোমোজোমের মধ্যে থাকে জিন, মানে ডিএনএর মধ্যে থাকে জিন। আর এই যে জিন কিভাবে থাকে, তাদের এক্সপ্রেশন, এবং কোন কোন জিনের জন্য মিউটেশনের কারণে বা কোনো রকম চেঞ্জের কারণে যে ডিজিজ বা রোগগুলো হয়, তার প্রপার অ্যানালাইসিস করার জন্যই আমাদের এই হিউম্যান জিনোম প্রজেক্ট। আর এই হিউম্যান জিনোম প্রজেক্ট কেন, এই হিউম্যান জিনোম প্রজেক্ট একটা হচ্ছে মেগা প্রজেক্ট, অনেক বড় একটা প্রজেক্ট। কেন এত বড় প্রজেক্ট? কারণ এটা 1990 থেকে 2003 অবধি, মানে যে 13 বছর কিন্তু এই প্রজেক্ট নিয়ে কাজ করা হয়েছিল, এবং এই প্রজেক্টটার জন্য অনেক কান্ট্রি কিন্তু কন্ট্রিবিউশন আছে এখানে, ঠিক আছে? তো সেইটাই হচ্ছে আমাদের হিউম্যান জিনোম প্রজেক্ট, ঠিক? তো এইখানে হিউম্যান জিনোম প্রজেক্ট বলতে গিয়ে আমরা আগে জানবো জিনোম কি। জিনোম বলতে কাকে বোঝে? তোমাদেরকে যদি কোশ্চেন করি হিউম্যান জিনোম বা জিনোম জিনিসটা কি, জিনোম হচ্ছে, মনে রাখবে, হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম অফ অ্যান অর্গানিজম। অর্গানিজম মানে হচ্ছে আমি একটা অর্গানিজম, তুমি একটা অর্গানিজম, প্রত্যেকটা অর্গানিজমের যে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমকেই আমরা কি বলবো? জিনোম। এবারে হ্যাপ্লয়েড সেট মানে হচ্ছে 1 সেট, হ্যাপ্লয়েড সেট 1 সেট, আর ডিপ্লয়েড মানে হচ্ছে 2 সেট। মানে যে আমাদের ক্রোমোজোম কেমন থাকে, আমাদের ক্রোমোজোম এরকম জোড়ায় জোড়ায় থাকে, পেয়ারে থাকে, ক্রোমোজোম কিন্তু পেয়ারে থাকে। তখন একটা পেয়ারকে বলবো, একটা পার্টটাকে বলবো হ্যাপ্লয়েড, আর যদি দুটো থাকে, এরকম দুটো থাকে তাহলে 2n, আর একটাকে বলবো n,
এইটা একটা এন। তাহলে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমের মধ্যে মানে আমাদের হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম কতগুলো আছে? 23টা। আর যদি ডিপ্লয়েড বলি তাহলে 23 পেয়ার বলবো। যদি এইটা একটা নাম্বার ক্রোমোজোম, 2 নাম্বার, এটা পেয়ার পেয়ার করে থাকলে সেটাকে ডিপ্লয়েড বলবো। আর যদি সিঙ্গেল সেট নিই তাহলে যে হ্যাপ্লয়েড বলবো। এই হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমের মধ্যে টোটাল যে জিন আছে তাকে আমরা কি বলবো? জিনোম। ঠিক, এইবার দেখো, আর এই যে ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ক্রোমোজোম ডিএনএ দিয়ে তৈরি, তাই তো? ডিএনএ দিয়েই তো ক্রোমোজোম তৈরি হয়। আর এই যে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম বলছি, এই হ্যাপ্লয়েডের মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকে? 23 ক্রোমোজোম, তাই না? আর এই 23 ক্রোমোজোম কি দিয়ে তৈরি? এই ডিএনএ দিয়েই তৈরি। ডিএনএ 23 ডিএনএ থাকে, ঠিক। আর এই যে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমের মধ্যে যে জিন বা বেস পেয়ার, ডিএনএ যে সিকোয়েন্স, যে বেস পেয়ার কতগুলো থাকে? জিন আলাদা জিনিস, জিন পরে বলবো। তো বলবো ডিএনএ সিকোয়েন্স কত থাকে এই হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে, সেটা মনে রাখবে 3 × 10⁹ বেস পেয়ার, বিপি। বিপি মানে ব্লাড প্রেশার নয়, বেস পেয়ার, ঠিক আছে? মানে বেস জোড়া, নাইট্রোজেন বেস জোড়া। তাহলে এই যে 3 বিলিয়ন, এটা যে 3 বিলিয়ন, 10⁹ মানে হচ্ছে বিলিয়ন, নট মিলিয়ন। মিলিয়ন হচ্ছে 10⁶, ঠিক আছে? 3 বিলিয়ন কিন্তু আমাদের বেস পেয়ার আছে এই ডিএনএ সিকোয়েন্সের মধ্যে। ডিএনএ সিকোয়েন্সের মধ্যে, ঠিক আছে, এইরকম 3 বিলিয়ন কিন্তু বেস পেয়ার হয়ে আছে, বেস পেয়ার থাকে, ঠিক। আর এই যে হিউম্যান জিনোম প্রজেক্ট, যেটাকে আমরা শর্টে কি বলবো? HGP, হিউম্যান জিনোম প্রজেক্ট। আর এই হিউম্যান জিনোম প্রজেক্ট, এখনই আমি কি বললাম, এই হিউম্যান জিনোম প্রজেক্ট একটা হচ্ছে মেগা প্রজেক্ট। হিউম্যান জিনোম প্রজেক্ট ইজ এ মেগা প্রজেক্ট। কেন? এটা আছে 1990 থেকে, 1990 থেকে 2003, ঠিক আছে? মানে যে টোটাল কত বছর? 13 বছর, 13 ইয়ার্স এটার উপরে কাজ হয়েছিল। তার জন্য এই হচ্ছে মেগা প্রজেক্ট, এই HGP মানে যে হিউম্যান জিনোম প্রজেক্ট, ঠিক। আর কি হয়, এই যে বুঝলাম যে এত বছর লেগেছিল, কিন্তু আমাদের ক্রোমোজোম নাম্বার, ক্রোমোজোম 1, এই যে ক্রোমোজোম নাম্বারটা সব থেকে বড় ক্রোমোজোম, ঠিক আছে? সব থেকে বড় ক্রোমোজোম যদি বলে সব থেকে বড় ক্রোমোজোম কে, সেটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 1। আর সব থেকে ছোট ক্রোমোজোম যদি বলে কে, সেটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার Y, যেটা মেলে পাওয়া যায়, মানে যে পুরুষদের ক্ষেত্রে পাওয়া যায়। এই যে ক্রোমোজোমের মধ্যে যে জিনের নাম্বার অনেক আছে, জিনের নাম্বার আমরা পরে পড়বো যে 2968, ঠিক আছে? 2968 কিন্তু জিন থাকে। এই জিনের অ্যানালাইসিস করতে গিয়ে এই যে 2003 থেকে এটা আরও 3 বছর লেগে যায়, মানে হচ্ছে মে মাসে গিয়ে শেষ হয়। আরও 3 বছর সময় লেগে যায় এই আমাদের ক্রোমোজোম নাম্বার 1কে অ্যানালাইসিস, ওর জিনের অ্যানালাইসিস করতে গিয়ে, ঠিক। আর এই যে হিউম্যান জিনোম প্রজেক্ট বলছি, এই যে হিউম্যান জিনোম প্রজেক্টের জন্য দেখো এত বড় একটা প্রজেক্ট, দেখো কত 1990 থেকে, মানে আমারও জন্ম হয়নি তখন, ঠিক আছে? তখন থেকে স্টার্ট করেছে, ঠিক আছে? তো 2003 কিন্তু সেটা কমপ্লিট হয়েছে, কিন্তু কমপ্লিট হলেও 2006 কিন্তু ক্রোমোজোম নাম্বার টোটাল যে 23টা ক্রোমোজোম তার বা 23 জোড়া ক্রোমোজোম তার প্রপার অ্যানালাইসিস হয়েছে, ঠিক। বেশ, এইবার কি হয়েছে, এই যে হিউম্যান জিনোম প্রজেক্টের জন্য অনেক কান্ট্রির কিন্তু কন্ট্রিবিউশন আছে, অনেক কান্ট্রি। কেন? এটার জন্য ফান্ডও লাগবে, কিন্তু ফান্ড ছাড়া তো প্রজেক্ট চলবে না, টাকা তো লাগবে। তাই টাকা লাগার জন্য অনেক কান্ট্রি কিন্তু কি করেছে, এটার জন্য টাকা কিন্তু ইনভেস্ট করেছে। আর এই হিউম্যান জিনোম প্রজেক্টের জন্য যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যের জন্য প্রথম কোঅর্ডিনেট করেছিল 2 কোম্পানি, ঠিক আছে? সেটা হচ্ছে কোঅর্ডিনেটেড বাই US ডিপার্টমেন্ট of Energy and National Institute of Health, এরা কিন্তু কন্ট্রিবিউট করেছিল বা কোঅর্ডিনেট করেছিল, এরা কাজ করেছিল, উদ্দেশ্য নিয়েছিল, ঠিক আছে, প্রথম দিকে। তারপরে এটার জন্য যে ফান্ড দেওয়া হয়, ফান্ডটা কে দেয়? সেটা প্রথম আর্লি ইয়ারে, মানে প্রথম বছরের দিকে HGPর জন্য, মানে হিউম্যান জিনোম প্রজেক্টের জন্য যে ফান্ড দেয়, সেটা হচ্ছে ওয়েলকাম ট্রাস্ট বলে এক কোম্পানি, ঠিক আছে? এটার জন্য দেয়। সেটা কোথায় প্রেজেন্ট থাকে? ইউকেতে। ইউকে মানে হচ্ছে লন্ডনে। তারপরে আস্তে আস্তে অন্যান্য কান্ট্রিগুলোও কিন্তু কন্ট্রিবিউট করা শুরু করে, যেমন হচ্ছে জার্মানি, তারপরে হচ্ছে জাপান,
তারপর হচ্ছে চাইনা, ফ্রান্স অ্যান্ড আদার কান্ট্রিগুলো কন্ট্রিবিউট করা শুরু করে। ঠিক আছে, এই আমাদের HGP মানে যে হিউম্যান প্রজেক্টের জন্য। আর এই প্রজেক্টের জন্য যে খরচা তো হয়েছে, কিন্তু এই হিউম্যান জিনোম প্রজেক্ট যে এই 13 বছর ধরে চলে যে প্রজেক্টটার জন্য, সেগুলো হচ্ছে টোটাল যদি কস্ট আমরা যদি বার করি তাহলে কত হতে পারে। এই যে 3 × 10⁹ বেস পেয়ার সিকোয়েন্সকে অ্যানালাইসিস করতে গিয়ে, এখানে জিনের অ্যানালাইসিস করতে গিয়ে কত খরচা হতে পারে, সেটা আমরা একবার যদি এস্টিমেট, আমি টোটাল এস্টিমেট দেখি, তাহলে কিন্তু আমরা বার করতে পারবো। সেটা NCERT-তেও মেনশন করা আছে। চলো দেখা যাক। দেখো, টোটাল এস্টিমেটেড কস্ট অফ হিউম্যান জিনোম প্রজেক্টের জন্য কত টাকা খরচা হয়েছিল। মানে আমরা জানি ডিএনএ যে সিকোয়েন্স আছে, ডিএনএ সিকোয়েন্স, টোটাল ডিএনএ সিকোয়েন্স কত, 3 × 10⁹ বেস পেয়ার, তাই তো? এটা হচ্ছে 3 বিলিয়নের মতন বেস পেয়ার আছে। ঠিক তো দেখা গেছে 1 বেস পেয়ার, ঠিক আছে, 1 বেস পেয়ারকে অ্যানালাইসিস করতে গিয়ে খরচা হয়েছে $3। একটা বেস পেয়ার খরচা করতে, মানে এই একটা বেস পেয়ার অ্যানালাইসিস করতে আমাদের $3 লেগেছে, $। ঠিক আছে, আর কত আছে, 3 বিলিয়ন, 3 বিলিয়ন বেস পেয়ার আছে। তার জন্য কত টাকা খরচা হবে, 3 × 3 বিলিয়ন $। তাহলে হচ্ছে কত টোটাল, 9 বিলিয়ন $। ঠিক আছে, মানে 3 × 10⁹ বেস পেয়ারের অ্যানালাইসিস করতে টোটাল খরচা হচ্ছে কত, 9 বিলিয়ন $। ভাবা যায় কত টাকা, তাই না? ওই জন্যই তো এত বড় মেগা প্রজেক্ট। এই কারণেই তো বলছি যে 1990 থেকে একদম 2003 অবধি, কিন্তু এই 13 বছর অবধি কিন্তু এই প্রজেক্ট করা হয়েছিল। এত বড় জিনিস কেন, এত খরচাও হয়েছে। প্রত্যেকটা বেস পেয়ারের জন্য হচ্ছে $3 করে খরচা, এবং তাহলে 3 বিলিয়নের জন্য হচ্ছে 9 বিলিয়ন কিন্তু $। তো খরচা হচ্ছে। ঠিক আছে, এইবারে যদি আমরা যদি এই যে ডেটাগুলো, মানে এগুলো তো একটা ডেটাকে আমাকে স্টোর করে রাখতে হবে, যেগুলো আমি অ্যানালাইসিস করে বার করছি, কোথায় জিনটা প্রেজেন্ট রয়েছে, কোন জিনের জন্য কোন ডিস হচ্ছে, কোন জিনের জন্য কোন জিনের এক্সপ্রেশন হচ্ছে বা নিয়ে প্রোটিন তৈরি করছে, এগুলো তো আমরা প্রপার অ্যানালাইসিস করে তার জন্য আমরা ডেটাগুলোকে স্টোর করে রাখতে হবে। তো স্টোর করার জন্য যদি আমি সেইগুলোকে আমি যদি টাইপ করে, যদি বই বা খাতার মধ্যে যদি টাইপ করে যদি স্টোর করে রাখি, তাহলে এই যে আমাদের 3 বিলিয়ন যে বেস পেয়ার আছে, সেইটার জন্য কতগুলো বই লাগবে সেটা একবার আমরা জানার চেষ্টা করি। দেখো দেখো NCERT বলছে যে আমি যদি এটাকে স্টোর করে রাখি, স্টোর ইন টাইপ ফর্ম ইন বুক, মানে বইয়ের মধ্যে যদি আমি স্টোর করে রাখি, তাহলে কি হতে পারে। দেখো কি হয়, এটা কি, যে ইচ পেজ অফ বুক কন্টেন্ট, প্রত্যেকটা একটা বইয়ের, ঠিক আছে, প্রত্যেকটা পেজে, ঠিক আছে, যদি এই বেস পেয়ারগুলো 1000 লেটারে লেখা হয়, মানে লেখা হয় 1000 লেটার, তাহলে আর যদি ইচ বুক কন্টেন্ট 1000 পেজেস হয়, তাহলে কতগুলো আমাদের লেটার লেখা হবে, 1000 × 1000 লেটার লেখা হবে একটা বইয়ের মধ্যে। একটা বই আছে কত, 1000 পেজ। তাহলে একটা হিউম্যান জিনোম, মানে যে একটা সিঙ্গেল হিউম্যান সেল, সিঙ্গেল হিউম্যান সেলের ক্ষেত্রে আমি যদি স্টোর করে রাখি এই ইনফরমেশনগুলো, টু স্টোর ইনফরমেশন of DNA সিকোয়েন্স, সেই ডিএনএ সিকোয়েন্স কত, 3 × 10⁹ বেস পেয়ার, তাই না? 3 × 10⁹ বেস পেয়ার। এটাকে যদি আমি স্টোর করে রাখি একটা সিঙ্গেল সেলের, একটা হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমের, তাহলে আমার টোটাল যে বই লাগবে এই সিকোয়েন্সের জন্য, যে বই লাগবে সেটা হচ্ছে 3300 বুকস কিন্তু আমাদের প্রয়োজন পড়বে।
কত কত বেস পেয়ার? শুধু 3 × 10⁹ বেস পেয়ারে, মানে 3 বিলিয়ন বেস পেয়ারকে স্টোর করতে গেলে তাহলে আমাদের 3300 বুকস আমাদের প্রয়োজন পড়বে। মানে হচ্ছে প্রত্যেকটা বইয়ের পেজে যদি 100 লেটার্সে লেখা হয় আর প্রত্যেকটা বইয়ের পেজ যদি 100 পেজেস হয়ে থাকে তাহলে আমাদের কতগুলো 3300 কিন্তু বুক আমাদের লাগবে। বুঝতে পারছো? তাহলে এই বইয়ের মধ্যে যদি এই যে বেস পেয়ারের যে ডেটাগুলোকে যদি আমি যদি স্টোর করে রাখি তাহলে বইয়ে রাখলে বা খাতায় রাখলে কি প্রবলেমটা হয় বলো তো? যে 4-5 বছর পরেই না হলুদ হয়ে যায়, পেপার ছিঁড়ে যায় বা হলুদ হয়ে জন্ডিস আকারে নিয়ে নেয়। দেখো না যে পেপারগুলো হলুদ হয়ে যায় অনেক সময়। তো সেই ক্ষেত্রে তাহলে সেই যে বুক এত কষ্ট করে এত 13 বছর ইনভেস্ট করে, টাইম ইনভেস্ট করে, টাকাও ইনভেস্ট করে যদি সেইগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের লাভ কী হবে? তার জন্য এই যে বুক ফর্মে থেকে যদি সেইগুলোকে যদি এমন একটা ডিভাইসের মধ্যে বা কম্পিউটারের মধ্যে যদি ডিভাইসের মধ্যে যদি স্টোর করে রাখা হয় তাহলে আমি যে কোনো সময় আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো সেটা, আমি সেই ইনফরমেশান সবসময় আমি কালেক্ট করতে পারবো যে কোনো টাইমে, তাই না? সেই জন্য এইটাকে স্টোর করার জন্য আলাদা কিন্তু কি করা হয়েছে, একটা কম্পিউটারের মধ্যে স্টোর করা হয়েছে। ঠিক আছে? দেখো অনেক সময় আমরা দেখি না যে অনেক গভর্নমেন্ট অফিসে গেছো, তুমি কোনো কাজের জন্য গভর্নমেন্ট অফিসে গেছো, সেখানে দেখেছো যে ওইখানকার ফাইলগুলো কীভাবে পড়ে থাকে, ধুলোর মধ্যে একদম সেই ছিঁড়ে যে যাচ্ছে তাইভাবে পড়ে থাকে। তো সেই রকমই এরও অবস্থা হবে যদি ওই রকম করে রাখা হয়। তার জন্য এদেরকে একটা কম্পিউটার ডিভাইসের মধ্যে রাখা হয়ে থাকে এবং এই কম্পিউটার ডিভাইসের মধ্যে রেখে সেটাকে ডেটাগুলোকে স্টোর করা হয়। হাই স্পিড কম্পিউটার ডিভাইস হতে হবে, ঠিক আছে? সেগুলোকে স্টোর করে রাখা হয় যাতে সেইগুলোকে যাতে নষ্ট না হয়ে যায়। তার জন্য বায়োলজির আরেকটা ব্রাঞ্চ এর জন্য খুলে যায়, সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এইটা হচ্ছে একটা ব্রাঞ্চ, বায়োলজির এখন একটা নতুন ব্রাঞ্চ উঠেছে। এই এমন একটা স্টাডি যেখানে আমরা হাই স্পিড কম্পিউটার ডিভাইস ইউজ করব ফর ডেটা স্টোরেজ। আর এই কম্পিউটার ডেটা স্টোরেজের জন্য পড়াশোনা করতে গিয়ে এমন একটা স্টাডি বা একটা ব্রাঞ্চ বায়োলজি উঠে আসে, সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। আমার একটা ফ্রেন্ড ছিল যে এই বায়ো ইনফরমেটিক্স নিয়ে পড়াশোনা করতো, সে BHU থেকে পড়তো। তো এই হচ্ছে এই যে সিস্টেম, যে এই যে এত ইনফরমেশান সেটা স্টোর করে রাখে একটা হাই স্পিড কম্পিউটার ডিভাইসের মধ্যে, তবেই আমরা সেটাকে ঠিকঠাক আমরা রাখতে পারবো। এবং তার জন্য যে পড়ার স্টাডিটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। ক্লিয়ার? এই হিউম্যান জিনোম প্রজেক্টের কিছু গোল ছিল, সেই গোলগুলো কি হচ্ছিল দেখো, যে এই যে হিউম্যান জিনোম প্রজেক্ট, এখান থেকে থ্রুতে জানা যায় যে কি 20,000 থেকে 25,000 জিন কিন্তু হিউম্যান জিনোম প্রজেক্টের ব্যাপারে কিন্তু এটা কিন্তু জানতে পারে এই হিউম্যান জিনোম প্রজেক্টের থ্রুতে। তাছাড়া ডিটারমাইন করতে পারে 3 বিলিয়ন যে বেস পেয়ার আছে, কেমিক্যাল বেস পেয়ার, ঠিক আছে, যেটা আমাদের হিউম্যান ডিএনএকে কিন্তু তৈরি করে, ঠিক আছে, সেটা হচ্ছে 3 × 10⁹ বেস পেয়ার, ঠিক আছে, মানে 3 বিলিয়ন বেস পেয়ার। এই টোটাল কিন্তু একটা হ্যাপ্লয়েড সেট ক্রোমোসোমের মধ্যেই থাকে এই 3 বিলিয়ন বেস পেয়ার, ঠিক। তাছাড়া এই যে আমাদের যে ইনফরমেশনটা, যে 3 বিলিয়ন বেস পেয়ারের যে ইনফরমেশন একটা ডিএনএর মধ্যে, সেই ইনফরমেশনের কি হয়, এই সব ডেটাগুলোকে কিন্তু স্টোর করে রাখার হয়। স্টোর দিস ইনফরমেশন, কোন ইনফরমেশন? এই যে আমাদের 3 বিলিয়ন যে বেস পেয়ার, কেমিক্যাল বেস পেয়ার, সেটাকে স্টোর করে রাখা হয়। আর এই স্টোর করার জন্য যে টুল ইউজ করা হয়, যেটাকে আমরা এখনই পড়লাম, বায়ো ইনফরমেটিক্স, সেই টুল, ঠিক আছে, যার থ্রুতে একটা হাই স্পিড কম্পিউটার ডিভাইস, যার থ্রুতে এই ডেটাগুলোকে স্টোর করে রাখা হয়। আর কি, যে এই যে ডেটাগুলোকে আমি একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরের মধ্যে যাতে আমি ট্রান্সফার করতে পারি, অন্যান্য ইন্ডাস্ট্রিতে সেখানে ট্রান্সফার করে সেই সব ইন্ডাস্ট্রিতে আমি কাজে লাগাতে পারি, সেই ছিল এই হিউম্যান জিনোম প্রজেক্টের কিন্তু গোল, ঠিক। আর কি, যাতে এই যে প্রজেক্টটা যাতে এথিক্যাল হয়, মানে এথিক হয়, তারপর যে লিগালি হয়ে থাকে, আর হচ্ছে সোশ্যাল ইস্যু যাতে কোনো রকম প্রবলেম না করে, ঠিক আছে, সেই দিকেও কিন্তু এই প্রজেক্টের কিন্তু উদ্দেশ্য ছিল। ELSI মানে হচ্ছে এথিক্যাল, ইললিগাল অ্যান্ড সোশ্যাল ইস্যু দিকেও কিন্তু এদিকে নজর দিতে হবে, এইটাও ছিল সেই হিউম্যান জিনোম প্রজেক্টের কিন্তু গোল, ঠিক। আর
এই যে হিউম্যান জিনোম প্রজেক্ট আমি বলছি শুধুমাত্র হিউম্যানের ওপরেই কাজ হয়েছিল, কিন্তু অন্য কোনো অর্গানিজমের ওপরে কাজ হয়নি? হ্যাঁ, অবশ্যই হয়েছিল। কিছু নন হিউম্যান অর্গানিজমের মধ্যেও কাজ করা হয়েছিল এই হিউম্যান জিনোম প্রজেক্ট, সেইগুলো আমি একবার দেখে নেওয়া যাক। এই নন হিউম্যান অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, সি এলিগেন্স, তারপর ড্রসোফিলা, প্লান্টের মধ্যে রাইস, অ্যারাবিডোপসিস, এইসব প্লান্টের বা এইসব অর্গানিজমের উপরেও কিন্তু জিনোম প্রজেক্ট হয়েছিল বা কাজ করা হয়েছে। ঠিক আছে, শুধুমাত্র হিউম্যানই নয়, এইসব ব্যাকটেরিয়া, ইস্ট, সি এলিগেন্স, সি এলিগেন্স মানে হচ্ছে সিনোড্যাবডাইটিস এলিগেন্স বলা হয়। ঠিক আছে, এটা একটা নিমাটোডা, নিমাটোডা এর ওপরেও কাজ হয়েছে। ঠিক, তারপর ড্রসোফিলা যেটা আমরা ফ্রুট ফ্লাই বলি, তার প্ল্যান্টের মধ্যে রাইস আর অ্যারাবিডোপসিস, এইসবের উপরে কাজ হয়েছে। তাছাড়া এই হিউম্যান জিনোম প্রজেক্ট শুধুমাত্র এইসব অর্গানিজম বা হিউম্যানের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, আদার্স ফিল্ড বা আদার্স সেক্টরের মধ্যেও এটা কাজে লাগানো হয়। যেমন হচ্ছে হেলথ কেয়ার সিস্টেমে লাগানো হয়, এগ্রিকালচারে, এনার্জি প্রোডাকশনে বা এনভায়রনমেন্টাল রেমিডিয়েশন। ঠিক আছে, এইসব জায়গাতেও কিন্তু কাজে লাগানো হয়। এইসব জায়গাতেও অ্যাপ্লাই করা হয়, এইসব ফিল্ডেও অ্যাপ্লাই করা হয় হিউম্যান জিনোম প্রজেক্টকে। হেলথ কেয়ার, এগ্রিকালচার, এনার্জি প্রোডাকশন আর এনভায়রনমেন্টাল রেমিডিয়েশন বানানটা এখানে ভুল হয়েছে, যে REME হবে, এটা REME রেমিডিয়েশন। ঠিক আছে, এইগুলোতেও এই ফিল্ডেও কিন্তু কাজ করা হয়ে থাকে হিউম্যান জিনোম প্রজেক্ট নিয়ে। ঠিক, এই হিউম্যান জিনোম প্রজেক্ট নিয়ে যে আমাদের NCERT দুটো মেথডের কথা উল্লেখ করেছে, সেই মেথড দুটো কি? একটা হচ্ছে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ, এইটা একটা মেথড। আর একটা মেথডের কথা উল্লেখ করা আছে যে সিকোয়েন্স অ্যানোটেশন। ঠিক, তো ফার্স্ট মেথডটা দেখি। এখানে কি বলেছে যে কিছু সায়েন্টিস্ট ছিল, বুঝলি, এই যে মেথডটা তৈরি করে, এই দুটো মেথডের জন্য দুই রকমের সায়েন্টিস্ট কাজ করেছিল। এক ধরনের সায়েন্টিস্ট ছিল যে আমাদের যে ডিএনএ আছে, ডিএনএ কত বেস পেয়ারের? 3 × 10⁹ বেস পেয়ারের। ঠিক আছে, এইটা হচ্ছে ডিএনএ, এবং সেইটা ডিএনএ কত? 3 × 10⁹ বেস পেয়ার, এই ডিএনএটা। তো এই ডিএনএর মধ্যে সব ডিএনএ কিন্তু এক্সপ্রেস করে না। যে ডিএনএ যে পার্টগুলো এক্সপ্রেস করে নিয়ে আরএনএতে কনভার্ট হয়, সেগুলোকে আমরা জিন বলি। সেগুলো তো আমরা অলরেডি পড়েছি, তাই না? তো এক্ষেত্রে কি করে এই কিছু সায়েন্টিস্ট যে ডিএনএ যে পার্টগুলো থেকে আরএনএ তৈরি করে, ডিএনএ যে পার্টগুলো আরএনএ কনভার্ট হয়, মানে এখান থেকে ধরো আরএনএ তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে আরএনএ। ঠিক আছে, এগুলো হচ্ছে আরএনএ। তো এইগুলো হচ্ছে আরএনএ, আরএনএ, আরএনএ। আর এই আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি করে, যদি এই আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, ধরো তৈরি হলো প্রোটিন, 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 তাহলে সেই পার্টগুলোকে আমরা কি বলি? সেই পার্টগুলো ডিএনএর জিন। জিন তাহলে এক্সপ্রেস করলো, এটাও হচ্ছে জিন, এটাও হচ্ছে জিন। আর জিনের যে পার্টটা এক্সপ্রেস করে সেই পার্টকে আমরা কি বলি? কোডিং। সেই পার্টগুলোকে বলবো কোডিং। এটাও হচ্ছে কোডিং সিকোয়েন্স, এটা ডিএনএর সেই কোডিং সিকোয়েন্স যেটা কোড করে আমাদের প্রোটিন তৈরি করেছে, তাই না? আর যে পার্টগুলো কোড করতে পারিনি সেগুলোকে আবার বলবো নন কোডিং। এইগুলো হচ্ছে নন কোডিং। এনসি মানে হচ্ছে নন কোডিং সিকোয়েন্স। ঠিক আছে, এটাকে আমরা শর্টে বলছি এনসি। এখানে লেখার জায়গা নেই তাই এনসি লিখছি। এই এনসি মানে হচ্ছে নন কোডিং সিকোয়েন্স, যেখান থেকে কি তৈরি হয় না? আরএনএ তৈরি হয় না। সেই আরএনএ থেকে তৈরি না হলে সেখানে প্রোটিনও তৈরি করবে না। তাই সেই সময় সেই সায়েন্টিস্টগুলো এইগুলো করে, এই ব্যাপারটা করে। প্রথমে হিউম্যান জিনোম প্রজেক্ট নিয়ে জিনিসটা টোটালি করা হয়, কিন্তু প্রথম দিকে কি হয়? এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ করা হয়, যেখানে আরএনএকে এক্সপ্রেস করা হয়, মানে জিনকে এক্সপ্রেস করে আরএনএতে কনভার্ট করা হয়। মানে তো বলতে চাইছে যে ডিএনএর মধ্যে তো অনেক সময় কোডিং সিকোয়েন্স, নন কোডিং সিকোয়েন্স আছে, আর কোডিং সিকোয়েন্স থেকেই প্রোটিন তৈরি করে বা আরএনএতে কনভার্ট হয়। নন কোডিং সিকোয়েন্স থেকে তো আরএনএ বা প্রোটিন তৈরি হয় না। তাহলে সেই সব জিনগুলোকে নিয়ে আমি কী করব? সেইগুলো যখন ফাংশন নেই, সেই নন কোডিং জিনিসগুলোর ফাংশন নেই, তাই ফাংশন নাই বলে আমরা কি করব? ওই সব ডিএনএ সিকোয়েন্সগুলোকে আমরা কোডই করব না। যেগুলো যে জিন থেকে প্রোটিন তৈরি করে বা যে কোডিং সিকোয়েন্স থেকে প্রোটিন তৈরি করে সেইগুলোকে নিয়ে আমরা স্টাডি করব, এবং সেই স্টাডি করার ফলে আমি জানতে পারবো যে জিন কোথায় প্রেজেন্ট থাকে, কোন জিন কোন এক্সপ্রেশন করে প্রোটিন তৈরি করছে, কোথায় ডিস আছে, এটা আমরা জানতে পারবো। ঠিক আছে, তো এইখানে এই যে এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগে এইটাই বলা হয়েছে অল জিনস
এটা তোমাদের এনসিইআরটিতে একটা পরীক্ষায় পড়েছিল নিটে। অল জিনস আর এক্সপ্রেসড অ্যাজ আরএনএতে করা হয়। কিন্তু পরে কিছু সায়েন্টিস্ট বলে না, এরকম করলে চলবে না, যে শুধুমাত্র কোডিং সিকোয়েন্সকে আমরা কিন্তু প্রোটিন বানাবো আর নন কোডিংগুলোকে আমরা স্টাডি করবো না, সেগুলো চলবে না। করলে হোল সেট ক্রোমোসোম বা হোল সেট যে জিনোম প্রত্যেককে আমরা স্টাডি করবো, কোডিং হোক নন কোডিং হোক সবাইকে কিন্তু স্টাডি করতে হবে, ঠিক আছে? তবেই আমরা জানতে পারবো যদি থাকে নন কোডিং সিকোয়েন্সের মধ্যে এমন কিছু জিন পেলাম বা এমন কিছু সিকোয়েন্স বললাম যেটা আমাদের কাজে লাগতে পারে, সেইটাই হয় কি সিকোয়েন্স অ্যানোটেশন, ঠিক আছে? সিকোয়েন্স অ্যানোটেশন কেন? হ্যাঁ, এই নন কোডিং সিকোয়েন্সের মধ্যেও কিছু রিপিটেটিভ জিন থাকে বা রিপিটেটিভ সিকোয়েন্স থাকে, যেগুলো থ্রুতে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে কাজে লাগাই। তাইলে হিউম্যান জিনোম প্রজেক্টে এই যে আমরা সিকোয়েন্স অ্যানোটেশনেও সেই সায়েন্টিস্টগুলো বলে না, প্রত্যেকটা জিনিসকে আমরা অ্যানালাইসিস করবো। চলো দেখা যায় প্রত্যেকটা অ্যানালাইসিস কী করে করে। এই যে 3 × 10⁹ বেস পেয়ারের ডিএনএ, ঠিক আছে? এই ডিএনএর মধ্যে আছে কোডিং সিকোয়েন্স, কিছু নন কোডিং সিকোয়েন্স, এগুলো হচ্ছে কোডিং, এগুলো হচ্ছে কোডিং সিকোয়েন্স, আর এগুলো হচ্ছে নন কোডিং সিকোয়েন্স, ঠিক আছে? প্রত্যেকটা এইখান থেকে প্রত্যেকটা ডিএনএ থেকে এর এমআরএনএ বার করে, টোটাল কিন্তু এমআরএনএ বার করে। আর এইটা এমআরএনএ, টোটাল এমআরএনএ, এটা হচ্ছে ডিএনএ। আর এই এমআর থেকে টোটাল কিন্তু অ্যামাইনো অ্যাসিডে কিন্তু সিকোয়েন্স বার করে, প্রোটিন, টোটাল প্রোটিন বার করে। এটা হচ্ছে প্রোটিন, পলিপেপটাইড, পলিপেপটাইড চেনকেই তো বলা হয় প্রোটিন। তো এইখানে করেছিল হোল সেট জিনোম, হোল সেট অফ জিনোম আর এক্সপ্রেস করা হয়েছিল, ঠিক আছে? এই সিকোয়েন্স অ্যানোটেশনে। কিন্তু সিকোয়েন্স অ্যানোটেশনটা আমরা এখানে একটু ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? এক্সপ্রেস সিকোয়েন্সটা একটা বুঝতে পারলে শুধুমাত্র আরএনএ হিসেবে শুধু জিনটাকে এক্সপ্রেস করা পদ্ধতিটাকে বলা হয় আমাদের এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ। কিন্তু আমরা কি করব, সিকোয়েন্স অ্যানোটেশনের থ্রুতে আমরা কোডিং হোক নন কোডিং হোক সবাইকে কিন্তু আমরা অ্যানালাইসিস করব। আর সেই অ্যানালাইসিস করতে গিয়ে এখানে আরেকটা মেথড করব, স্যাঙ্গার মেথড। চলো দেখা যায় এই সিকোয়েন্স অ্যানোটেশনটা আমরা ডিটেলস একটু আলোচনা করি। এমনিতে বেসিকটা বুঝতে পেরেছো, বেসিক জিনিসটা বুঝতে পেরেছো যে সিকোয়েন্স অ্যানোটেশন হচ্ছে হোল সেট অফ জিনোমকে কিন্তু কি করা হয়, সিকোয়েন্স করা হয়ে থাকে, ঠিক আছে? মানে এই তো যে ডিএনএ, হোল সেট অফ জিন বা আমাদের ডিএনএ, ঠিক আছে? যেখানে কোডিং নন কোডিং সিকোয়েন্স সবাইকে কিন্তু কোড করব এই সিকোয়েন্স অ্যানোটেশনের থ্রুতে, তাই তো? তো এত বড় ডিএনএ, প্রায় কত 3 × আমরা জানি 10⁹ বেস পেয়ারের ডিএনএ, এত বড় ডিএনএকে মেনটেন করা, ঠিক আছে? খুলে তারপরে প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইসিস করা খুব চাপের। যে সেই জন্য কি করা হয়, একটা এনজাইমকে ইউজ করা হয় যার নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এই এনজাইমটা আমরা পরে কথা পড়বো এটা ব্যাপারে, ঠিক আছে? এই এনজাইমটা আমরা বায়োটেকনোলজিতে যখন পড়বো তখন বলবো ডিটেলস। এই এনজাইমের কাজ হচ্ছে কি, এই স্পেসিফিক সিকোয়েন্স আছে ডিএনএ, সেই জায়গাতে কাট করে দেয়। ডিএনএ সেই স্পেসিফিক সিকোয়েন্স আছে যেখানে এই আরই মানে হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম কাট করে দেয়। আর কাট করলে কি হবে, এই ডিএনএটা ছোট ছোট ফ্র্যাগমেন্টে তৈরি হয়ে যাবে, এরকম করে ছোট ছোট ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে যাবে, তাই তো? তাহলে এই ফ্র্যাগমেন্টগুলো কেন তৈরি করবো, এই ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে ছোট ছোট? কারণ এই ডিএনএ ফ্র্যাগমেন্টকে ছোট ছোট ভাগে ভাগ করে দিলে তাহলে কি হয়, আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে। মানে যে তুমি যদি ধরো সকালেই যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে যদি পড়তে বসো, কোনটা পড়বে এত চাপ লেগে যাবে। ওই জন্য তুমি যদি সিকোয়েন্সে যদি ভাগ করে দাও, ধরো সকালে পড়লে বায়োলজি, বিকালে পড়লে বা দুপুরবেলায় পড়লে কেমিস্ট্রি, রাতের দিকে হলো ফিজিক্স, বা উল্টো দিকেও করতে পারো, সকালে ফিজিক্স বিকালবেলায় বায়োলজি রাতে কেমিস্ট্রি, যে যেটা তোমাদের সুবিধা হবে। তাহলে কি হবে, সেটা হচ্ছে পার্টে পার্টে যদি ভাগ করা থাকে না, তাহলে আমাদেরকে পড়তে কিন্তু সুবিধা হয়। ঠিক সেই রকমই এইরকম যে আমরা ডিএনএ যে বড় ডিএনএ জিনিসটাকে যদি ছোটো ছোটো ফ্র্যাগমেন্টে যদি কনভার্ট করে দিই, তাহলে ওই ছোটো ছোটো পার্টগুলোকে আমরা অ্যানালাইসিস করতে সুবিধা হবে। এক জায়গাতে রেখে ল্যাবরেটরিতে মধ্যে রেখে সেগুলোকে স্টাডি করা, সেটা সব থেকে সুবিধা হবে, বুঝতে পারলে? এইবারে ব্যাপারটা হচ্ছে তাহলে এইগুলো হচ্ছে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো, ডিএনএ ফ্র্যাগমেন্টস, ঠিক আছে? আর এইটা হচ্ছে ডিএনএ কত বেস পেয়ারে, 3 × 10⁹ বেস পেয়ারে। এইবারে এই ফ্র্যাগমেন্টগুলোকে এক এক সায়েন্টিস্টকে দেওয়া হয়ে গেল,
ঠিক আছে, বললো যে এই নাও তোমাদের এক একটা করে তোমাদের সেগমেন্ট, এই যে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো তোমরা এবারে অ্যানালাইসিস করো যে কোথায় কি জিন আছে, নন কোডিং কোডিং সবগুলোকেই ভালো করে অ্যানালাইসিস করবে। যার কোডিং নন কোডিং যার যার পার্ট পড়েছে এই ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোর মধ্যে সবগুলোই কিন্তু তুমি অ্যানালাইসিস করবে বলা হয়েছে। এইবারে যদি ইনকেস কোনো সায়েন্টিস্ট যদি এই যে 4টে ফ্র্যাগমেন্ট, ধরো আমি ধরে নিলাম 4টে ফ্র্যাগমেন্টের মধ্যে কোনো একটা ফ্র্যাগমেন্ট কিন্তু নষ্ট করে ফেললো, তাহলে কি হবে? তাহলে পুনরায় আবার নতুন করে সেল থেকে ডিএনএ বার করতে হবে, আবার সেইটা অ্যানালাইসিস করতে হবে। হারিয়ে ফেললে বা নষ্ট হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সেই জন্য এই যে সমস্যা থেকে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আবার পুনরায় আবার প্রথম থেকে সেটা শুরু করতে হবে। এইটার জন্য কি করা হয়, এই যে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে আছে না, যাতে ব্যাকআপ রাখার জন্য আরও যাতে ফ্র্যাগমেন্ট তৈরি হয়ে যেতে পারে, ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো আরও তৈরি করে নিতে পারে। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, ঠিক আছে। এর ওসাই এই ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো যদি আলাদা আলাদা করে যদি আরও 2-3-4টে করে যদি ফ্র্যাগমেন্টগুলোকে বানিয়ে নিতে পারে তাহলে ব্যাকআপ হিসেবে থাকবে। যেমন তোমাদের ফটোগুলোকে গুগল ড্রাইভে কেমন করো, গুগল ড্রাইভে স্টোর করে থাকলে তোমার যদি ফোন হারিয়েও যায়, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার কিন্তু ফটোগুলো কিন্তু সেভ থাকবে, তুমি যে কোনো সময় কিন্তু সেইগুলো তুমি পেয়ে যেতে পারে। সেই রকমই এরা ক্লোনিংয়ের মাধ্যমে, এটা কি করা হয়, ক্লোনিংয়ের মাধ্যমে কিন্তু এই যে আমাদের জিনগুলোর বা ডিএনএগুলো সেই ফ্র্যাগমেন্টগুলোর নাম্বার বাড়ানো হয়। এবারে জানতে হবে কীভাবে এই ক্লোনিংগুলো করা হয়। দেখো, ক্লোনিং করা হয় দুটো জিনিস লাগবে তার জন্য। সেই জিনিসটা হচ্ছে একটা ভেক্টরকে লাগবে, আর একটা লাগবে অ্যান হোস্ট, ঠিক আছে, যার মধ্যে আমি এই ফ্র্যাগমেন্টগুলোকে গ্রো করব। সেই ভেক্টরগুলোর মধ্যে আমরা পড়বো, একটাকে পড়বো ব্যাক, একটাকে বলবো ব্যাক, আর 2 নম্বর পড়বো এক, ঠিক আছে। ব্যাকের ফুল ফর্ম হচ্ছে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোসোম, আর একের হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোসোম। এইগুলো হচ্ছে ভেক্টর। আর এই ভেক্টরগুলো এই হোস্ট, এই ব্যাকের জন্য কাকে নেব, হোস্ট ব্যাকটেরিয়াকে নেব, আর এক বা ইস্ট কোন জায়গাতে ইউজ করব, ইস্টের ক্ষেত্রে। ইস্ট হচ্ছে একটা ইউক্যারিওটিক আর ব্যাকটেরিয়া হচ্ছে একটা প্রোক্যারিওটিক। যদি কোনো প্রোক্যারিওটিকের জিনোম নিয়ে যদি কাজ করি প্রোক্যারিওটিক, তখন আমরা ব্যাকটেরিয়ার হোস্ট বডিকে নিয়ে আমরা কাজ করব। আর যদি প্লান্ট বা হিউম্যানের বডি নিয়ে যদি কাজ করি তাহলে ওইখানকার যে ভেক্টরটা ইউজ করব সেটা যে এক, বা সেই হোস্টটা কাকে নেব, ইস্টকে নেব। এই ইস্টের বা ব্যাকটেরিয়ার থ্রুতে আমরা তৈরি করব ক্লোনিং। এইসব অর্গানিজমের বডির ভেতরে আমরা ক্লোনিং করে এদের নাম্বার বাড়াবো, তাদের এই ফ্র্যাগমেন্টগুলোর নাম্বার আমি বাড়াতে পারবো। এই ফ্র্যাগমেন্টগুলোর নাম্বার যদি বাড়ানো হয় তাহলে যদি কোনোটা নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় তাহলে আমার কাছে আরেকটা কিন্তু সিকোয়েন্স থাকবে, ডিএনএ ফ্র্যাগমেন্ট থাকবে, আমি স্টোর করে রাখতে পারি যদি ইনকেস যদি নষ্ট হয়ে যায়। তার জন্য কি দরকার, ক্লোনিং, ঠিক আছে। এইবারে কি করেছে, এই যে ক্লোনিংগুলো বা করে সবাইকে, সব সায়েন্টিস্টকে সব ফ্র্যাগমেন্টগুলো দেওয়া হয়েছে। সব ফ্র্যাগমেন্টগুলো প্রত্যেকটা সায়েন্টিস্ট নিজের কাজ করেছে। কাজ কত বছর ধরে করেছে, 13 বছর ধরে, ঠিক আছে। 13 বছর ধরে কাজ করার পরে সেই সিকোয়েন্সগুলো, এবারে সেই জিনের যে সিকোয়েন্স, কোথায় জিন প্রেজেন্ট থাকে, কীভাবে কাজ করে, কোন জিনের এক্সপ্রেশন হয়, কোন জিনের জন্য ডিস কজ করে, সব কিছু অ্যানালাইসিস করার পরে এইবারে আমাদেরকে জানতে হবে যে যে ডিএনএ ফ্র্যাগমেন্ট তো আমি আলাদা করে দিয়েছি, এই ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে আমি সাজাবো কী করে জানবো যে এই ডিএনএ ফ্র্যাগমেন্টটা ওই ডিএনএর মধ্যেই থাকে। তার জন্য আমাদেরকে এখানে একটা মেথড পড়তে হবে, সেটা হচ্ছে কি, স্যাঙ্গার মেথড। চলো সেই স্যাঙ্গার মেথডটা আমরা দেখি। তাহলে এই স্যাঙ্গার মেথডটা কি, স্যাঙ্গার মেথড বানিয়েছিলেন একটা সায়েন্টিস্ট, যেটা নামই স্যাঙ্গারই ছিলেন, ফ্রেডরিক স্যাঙ্গার বলা হয়, ঠিক আছে। স্যার স্যাঙ্গার মেথড নামে পরিচিত। অ্যাকচুয়ালি কি হয়, যে ডিএনএটাকে আমরা নিয়েছিলাম, এতে ধরো ডিএনএ, এই ডিএনএটা, ঠিক আছে, সেটা 3×10⁹ বেস পেয়ার, কিন্তু সেইগুলো আমরা 4টে ফ্র্যাগমেন্টে ভাগ করলাম, তাই না। 4টে ফ্র্যাগমেন্টে ভাগ করে সেইগুলোকে আমরা অ্যানালাইসিসের জন্য প্রত্যেক সায়েন্টিস্টকে কিন্তু এই ফ্র্যাগমেন্টগুলোকে দেওয়া হয়, তাই না। এটা একটা ফ্র্যাগমেন্ট ছিল, এই ফ্র্যাগমেন্টগুলো ছিল, এই ফ্র্যাগমেন্টটা ছিল, এইটা একটা ফ্র্যাগমেন্ট ছিল, ঠিক আছে। আর এই ফ্র্যাগমেন্ট থেকে, প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট থেকে কি বানানো হয়, এমআরএনএ বানানো হয়, ঠিক আছে। ধরো এটা এমআরএনএ, 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 এগুলো হচ্ছে সব এমআরএনএ। আর এটা ছিল ডিএনএ ফ্র্যাগমেন্ট, ঠিক আছে।
আর এই এমআরএনএ থেকে কি তৈরি হবে, এই এমআরএনএ থেকে করবে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স তৈরি হবে, এখান থেকে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স তৈরি করবে যা প্রোটিনে কনভার্ট করবে। এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স। ঠিক আছে, এইবারে আমি তো বুঝলাম যে এটা ধরো 1 নাম্বার ফ্র্যাগমেন্ট, এটা যে 2 নাম্বার ফ্র্যাগমেন্ট, এটা যে 3 নম্বর ফ্র্যাগমেন্ট, এটা যে 4 নম্বর ফ্র্যাগমেন্ট। এইবারে এই ফ্র্যাগমেন্টগুলো তো অন্যান্য সায়েন্টিস্টকে দেওয়া হয়ে গেছে, তারা অন্যান্য জায়গাতে কাজ করছে, নিজের মতন করে কাজ করছে। কিন্তু যখন এরা প্রপার অ্যানালাইসিস করলো যে এইগুলো হচ্ছে সবই তো প্রোটিন, এগুলো তো সবই তো প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স এগুলো, তাই না? তো এইবারে আমরা জেনে গেছি কোন জিন থেকে কোন অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, কোন প্রোটিন তৈরি হয়, কোন জিন থেকে কোন জিনের এক্সপ্রেশন হয়, নন কোডিং সিকোয়েন্সের মধ্যে কী কী থাকে, সব কিছু অ্যানালাইসিস করা হয়ে গেছে। কেন এই যে এমআরএনএ ডিএনএ যা আছে বা ডিএনএর মধ্যে যা যা সিকোয়েন্স আছে সেটা কোডিং নন কোডিং সিকোয়েন্স সব করানো হয়েছে, প্রোটিন এক্সপ্রেশন করানো হয়েছে, যে জিন থেকে প্রোটিন তৈরি হয় সেইগুলোকেও প্রপার অ্যানালাইসিস করা হয়েছে। যদি নন কোডিং সিকোয়েন্সেও যদি জিন না তৈরি করে বা প্রোটিন তৈরি না করে সেক্ষেত্রেও কিন্তু প্রপার অ্যানালাইসিস করা হয়েছে। কিন্তু অ্যানালাইসিস করার পরে এইবারে তো আমাদেরকে ডিএনএর যে সিকোয়েন্সটা 1 2 3 4 এই যে সিকোয়েন্সটা পরপর যে ছিল সেটাকে তো আনতে হবে। সেগুলো আনার জন্য ধরো সেই ফ্র্যাগমেন্টটা আলাদা আলাদা ছড়িয়ে ছিটিয়ে আছে। ধরো এটা আছে তোমার 3 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার ফ্র্যাগমেন্ট, এটা 3 4-এ, এটা হচ্ছে 5-এ। তো আমাকে 1-এর পরে 2, 2-এর পরে 3 আর 3-এর পরে 4কে আমাকে আনতে হবে, তবেই তো আমি একটা সিকোয়েন্স আনতে পারবো যে কোন কোন জিনগুলো পরপর সিকোয়েন্সে জিন এক্সপ্রেস করছে, কোথা থেকে কী হচ্ছে, সেইগুলোর জন্য আমরা প্রপার অ্যানালাইসিস করতে হবে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে, একটা অ্যালাইনে রাখতে হবে, তবেই আমরা কিন্তু জিনের একদম ফাইনাল কিন্তু আমরা জিনের এক্সপ্রেশন কিন্তু বুঝতে পারবো। কোথা থেকে কোন হেপাসিট যদি দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারবো না। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে সেই মেথডটা করতে হয় স্যাঙ্গার মেথড। আর এই স্যাঙ্গার মেথড কিন্তু এটা হিউম্যান যদি করতে যায়, হিউম্যান কিন্তু পারবে না। এইখানের জন্য এটা স্পেশালি কম্পিউটার বেস প্রোগ্রাম হয়ে থাকে। ঠিক আছে, কম্পিউটার ডিভাইস তার থ্রুতে এটা তৈরি করে। এবার কী করে তৈরি করে দেখো, জিনিসটা হয় যে ধরো এই ডিএনএ ফ্র্যাগমেন্টের শেষের দিকে ধরো এই 3 নাম্বার ফ্র্যাগমেন্টটা, 3 নাম্বারটা না, মানে 1 নাম্বারটা নিই, 1 নাম্বার থেকে তো শুরু করতে হবে, কারণ 1-এর পরে 2কে নিয়ে আসবে, 2-এর পরে 3, 3-এর পরে 4 ফ্র্যাগমেন্টকে নিয়ে আসতে হবে। ধরো এই যে ফ্র্যাগমেন্টটা রয়েছে এর মধ্যে এটি জি সি এরকম করে আছে, এইবারে যদি সিজিএতে শেষ হলো, নাম্বার 1 ফ্র্যাগমেন্টটা সিজিতে শেষ হলো, আবার দেখা যাচ্ছে 2 নাম্বার ফ্র্যাগমেন্টের এইখানে আমি দেখা যাচ্ছে যেখানে সিজিএ যেখানে 1 নাম্বারে শেষ হচ্ছে, 2 নাম্বারে সেখানে শেষ হচ্ছে, তাহলে এর থেকে বোঝা যেতে পারে তাহলে এই ফ্র্যাগমেন্টটা এই ফ্র্যাগমেন্টের কাছে ছিল, ওভারল্যাপ করছে। আবার এই 2-এর পরে আমি 3কে নিয়ে আসবো, এইবারে দেখা যাচ্ছে এই যে 2-এর যে লাস্ট দিকে এটিসিতে শেষ হচ্ছে, কিন্তু 3 নম্বরে মানে এবারে খুঁজবো কোথায় এটিসিতে শুরু হচ্ছে, সেই রকম আমি সেই জায়গায় ফ্র্যাগমেন্টকে দেখবো, তাহলে এটা হবে 3 নাম্বার। ধরো তারপরে হচ্ছে এজিসি 3 নম্বরে শেষ হচ্ছে, আবার এই ফ্র্যাগমেন্টটা দেখছি কি আছে এজিসিতে শুরু হচ্ছে, তাহলে এইটা কাকে নিয়ে আসবো, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4কে। আর আমরা এই সিকোয়েন্সগুলো কী হচ্ছে, এই সিকোয়েন্সগুলো একে অপরকে যার সাথে মিট করবে বা যার সাথে সিকোয়েন্সে অ্যালাইন হবে তার যেখানে শেষ হচ্ছে তার সেখান থেকে শুরু হবে, মানে ওভারল্যাপ সিকোয়েন্স থাকবে। এর থ্রুতে কিন্তু আমরা জানতে পারবো যে কোন কার ফ্র্যাগমেন্টটা পরপর বসে। বুঝতে পারলে ব্যাপারটা? এই জিনিসটাকেই বলা হয় স্যাঙ্গার মেথড। আর এটা কিন্তু হিউম্যান দ্বারা এটা সম্ভব নয় কিন্তু করা। ঠিক আছে, এটা পুরোপুরি কিন্তু স্পেশালাইজড কম্পিউটার বেস প্রোগ্রাম কিন্তু। ঠিক আছে, এটা মনে রেখো। আর একটা তোমাদের কোশ্চেন হতে পারে যে আমরা তো 23 জোড়া ক্রোমোজোম নিয়ে আমরা স্টাডি করছি, আর 23 জোড়ার মধ্যে যে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম মানে যে 23টা ক্রোমোজোম নিয়ে আমরা স্টাডি করছি, তাই তো? 23টা ক্রোমোজোম, 23 ক্রোমোজোম। এই 23 ক্রোমোজোমের মধ্যে কি থাকে, 22 অটোজোম থাকে, 22 অটোজোম। আর একটা থাকে এক্স ক্রোমোজোম, আর একটা থাকে ওয়াই ক্রোমোজোম। ঠিক আছে, এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম, তাহলে টোটাল ক্রোমোজোম কত হচ্ছে 24 ক্রোমোজোম। ঠিক আছে, এই 24 ক্রোমোজোমকে অ্যানালাইসিস করা হয়। আর এদের মধ্যে 1 নাম্বার যে ক্রোমোজোমটা, এই 1 নাম্বার ক্রোমোজোমটা অ্যানালাইসিস করতে আরও 3 বছর লেগেছিল, 2006 সালে কিন্তু মে মাসে কিন্তু শেষ হয়।
এই স্টাডি করতে, মানে হচ্ছে 16 বছর টোটাল যদি দেখা হয় 16 বছর, কিন্তু এখন এনসিইআরটি মেনশন করছে যে এটা কমপ্লিট হয়ে গেছিলো 2003-এই কমপ্লিট হয়ে গেছিলো, 1990 থেকে 2003-এই কমপ্লিট হয়েছিল, মানে 13 বছরে কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু 1 নম্বর ক্রোমোজোমটা অ্যানালাইসিস করতে একটু টাইম লেগে গেছিলো, কারণ এটা এত বড় ক্রোমোজোম ছিল, বড় ক্রোমোজোম, এবং ওই ক্রোমোজোমের মধ্যে এতই জিন ছিল, তার জন্য এটাকে অ্যানালাইসিস করতে আরও 3 বছর লেগে যায়। ঠিক আছে, এরপরে আমরা মানে প্রায় তো শেষ হয়ে গেল হিউম্যান জিনোম প্রজেক্টটা, কিন্তু হিউম্যান জিনোম প্রজেক্টে কিছু ফিচার্স, ইম্পর্টেন্ট ফিচার্স আছে, সেই ইম্পর্টেন্ট ফিচার্সগুলো আমরা দেখার চেষ্টা করি। দেখো যে হিউম্যান জিনোম প্রজেক্টের কিছু বা হিউম্যান জিনোমের কিছু ফিচার্স আমরা দেখি। দেখো, তো বলা হয়েছে যে হিউম্যান জিনোমের মধ্যে টোটাল যে বেস পেয়ার থাকে 3164.7 মিলিয়ন বেস পেয়ার আছে, মানে হচ্ছে সেটাকে বলতে পারি 3 বিলিয়ন বেস পেয়ার কিন্তু দেখা যায়। ঠিক, আর কি যে এভারেজ জিন কনসিস্ট অফ কত 3000 বেস নিয়ে জিন, একটা জিন 3000 বেস, এভারেজ জিনের যে সাইজ সেটা 3000 মানে 3000 বেস পেয়ার নিয়ে তৈরি হয়ে থাকে। ঠিক আছে, তো কেননা বলছে তারপরে হচ্ছে বাট সাইজ ভেরি গ্রেটলি, মানে হচ্ছে ধরো কোনো জিন হতে পারে 10,000 জিনের বেস পেয়ার হতে পারে, কখনো 8,000, কখনো 1,000, কখনো 100, কখনো 200, 1000, এইরকম জিনের বেস পেয়ার হতে পারে। ঠিক আছে, তো অ্যাপ্রক্সিমেটলি মানে যে অ্যাভারেজ দেখা গেছে সেটা যে 3000 বেস পেয়ারের মতন কিন্তু জিন হয়ে থাকে। আর কি সবথেকে লার্জেস্ট হিউম্যান জিন যদি দেখা যায় সেটা হচ্ছে ডিস্ট্রফিন জিন, হচ্ছে সবথেকে বড় জিন, যেটা হচ্ছে 2.4 মিলিয়ন বেস নিয়ে তৈরি। ঠিক আছে, আর যদি বলা হয় সবথেকে ছোট, তোমাদের মনে অনেক কোশ্চেন সবথেকে ছোট কে হতে পারে, সেটা মনে রাখবে টিডিএফ। টিডিএফ হচ্ছে একটা ফ্যাক্টর, মানে টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের ওয়াই ক্রোমোজোমের মধ্যে থাকে। কেন ওয়াই ক্রোমোজোমের যদি আমি পরে দেখাবো, ওয়াই ক্রোমোজোমের মধ্যে সবথেকে ছোট জিন থাকে, সবথেকে কম জিন থাকে 231টা। ঠিক আছে, আর এই 231টার মধ্যে এই টিডিএফ হচ্ছে 14 বেস পেয়ারের জিন, এই 14 বেস পেয়ারের জিন, 14 থেকে কখনো 17 বেস পেয়ারও বলা থাকে, কোনো কোনো বইয়ে 14 আছে, কখনো কোনো বইয়ে 17 বেস পেয়ার এরকম লেখা আছে থাকে। ঠিক আছে, তাই এই বেস পেয়ারে জিন এই টিডিএফ হয়ে থাকে সবথেকে ছোটো, আর সবথেকে বড় যদি মনে রাখো সেটা হচ্ছে ডিস্ট্রফিন, আমাদের ডিস্ট্রফিন হচ্ছে জিন। ঠিক, নেক্সট হচ্ছে যে আমাদের যে এই 3 বিলিয়ন যে বেস পেয়ারের ডিএনএ আছে, সেই সিকোয়েন্সের মধ্যে যে জিন কত, মানে জিন কাকে বলে, জিন হচ্ছে যে ডিএনএ যে পার্টটা থেকে এক্সপ্রেস করে, কিসে এক্সপ্রেস করে, আরএনএ এক্সপ্রেস করে, আরএনএ আবার প্রোটিনে এক্সপ্রেস করবে। ঠিক আছে, সেটা জিন কাকে, যে ডিএনএ পার্ট থেকে আরএনএ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কতগুলো হয়ে থাকে, সেটা হচ্ছে 30,000-এর মতন। ঠিক আছে, আর প্রিভিয়াসলি মানে যে প্রিভিয়াস এস্টিমেশন, মানে হচ্ছে আগে ভাবা হতো যে এত বড় জিনোমের মধ্যে থাকে, আশা করা যায় 80,000 থেকে 1,40,000-এর মতন জিন দেখতে পাওয়া যায়, এটা আগে ভাবা হতো। কিন্তু হিউম্যান জিনোম প্রজেক্টের পরে জানা যায় যে না, 30,000-এর মতন জিন আছে। ঠিক, আর দেখা গেছে যে আমাদের যে 3×9 বেস পেয়ারের যে ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে, সেই নিউক্লিওটাইড প্রায় 99.9% কিন্তু সিমিলার, মানে যে আমার সাথে তোমার বা আমার সাথে অন্য কোনো ইন্ডিভিজুয়াল বা অন্য কোনো মানে মানুষের সাথে আমার যে নিউক্লিওটাইডের সিকোয়েন্স প্রায় কিন্তু সিমিলার, 99.9% কিন্তু সিমিলার সেই নিউক্লিওটাইডের বেস পেয়ারগুলো। ঠিক আছে, অনলি 0.1% কিন্তু ডিফারেন্ট, আর এই 1% ডিফারেন্সের জন্যই আমি তোমার থেকে আলাদা বা তুমি আমার থেকে আলাদা হতে পারে, তোমার হাইট, তোমার কালার ডিফারেন্ট আমার থেকে। ঠিক আছে, শুধুমাত্র 0.1% নিউক্লিওটাইড চেঞ্জের জন্য আমরা কিন্তু একে অপরের থেকে আলাদা, আর 99.9% কিন্তু সিমিলার দেখা যায় নিউক্লিওটাইডের। ঠিক, নেক্সট হচ্ছে দেখো ফাংশন, যে এই যে আমাদের 3×9 বেস পেয়ার যে আমাদের ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে, তার মধ্যে 50% এখনও কিন্তু কি আছে, আননোন আছে। এটার মধ্যে আননোন নয়, যে পুরো এইটার মধ্যে আননোন আছে, এখনও 50% এখনও আননোন আছে, সেগুলো এখন ডিসকভার করা এখনও যায়নি। ঠিক আছে, আর যে 3×9 বেস পেয়ারে যে বেস পেয়ার আছে, ঠিক আছে, সেই বেস পেয়ারের মধ্যে জাস্ট লেস দেন 2% শুধু এক্সপ্রেস করে প্রোটিন তৈরি করে। ঠিক আছে, মানে হচ্ছে 98%ই প্রোটিন কিন্তু তৈরি করে না জিন থেকে, মানে যে ও 98% ডিএনএ এক্সপ্রেসই করে না, জিনে কনভার্টই হয় না, মানে আরএনএতে কনভার্টই হয় না। লেস দেন মানে হচ্ছে 2-এরও কম, 2ও নয় 2-এরও কম, মানে যে 98%-এরও মানে যে বেশি। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে, প্রোটিন তৈরি করে না। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে ক্রোমোজোম নাম্বার 1 যেটা আছে, তার মধ্যে জিনের সংখ্যা হচ্ছে কত, 2968টা, আর ওয়াই ক্রোমোজোমের মধ্যে সেইটা জিনের নাম্বার কত, 231টা, এত কম। এটা যে 6টা ফিচার্স হলো, আরও ফিচার্স আছে।
হিউম্যান জিনোম প্রজেক্টের নেক্সট যে ফিচার্সটা হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে রিপিটেড সিকোয়েন্স মেকআপ ভেরি পোর্শন অফ হিউম্যান জিনোম। মানে ধরো এইটা তো ডিএনএ সিকোয়েন্স, ঠিক আছে, এই ডিএনএ সিকোয়েন্সের মধ্যে কিছু আছে কোডিং সিকোয়েন্স, কিছু নন কোডিং সিকোয়েন্স। ধরো এটা কোডিং, এগুলো হচ্ছে কোডিং, আর এইগুলো হচ্ছে নন কোডিং। এই নন কোডিং সিকোয়েন্সের মধ্যে ধরো কোনো রিপিটেটিভ সিকোয়েন্সে, মানে ধরো এ টি সি জি সি টি এরকম আছে, আবার আছে এ টি সি জি সি টি এরকম। আমি তো দুটো এ টি সি জি সি টি, আবার এ টি সি জি সি টি, আবার এইখানে ধরো এখানে এ জি সি টি সি, আবার এ জি টি সি, এ জি টি সি, এরকম বারবার একই জিনিস এই নন কোডিং সিকোয়েন্সে রিপিট থাকতে পারে, ঠিক আছে। এই নন কোডিং সিকোয়েন্সে ওই জন্য ডিএনএ পোর্শন এত বড় হয়ে যায়, কত 3 × 10⁹ বেস পেয়ারের এত বেস পেয়ার হয়ে থাকে। আর তার মধ্যে জিন কত আছে? 30,000-এর মতন জিন থাকে, ঠিক আছে। তাহলে বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে নন কোডিং সিকোয়েন্স, এগুলো হচ্ছে নন কোডিং সিকোয়েন্স। আর এই নন কোডিং সিকোয়েন্সের মধ্যে থাকে কি? এই যে রিপিটেটিভ সিকোয়েন্স। আর এইটা হতে পারে, এই রিপিটেটিভ সিকোয়েন্স আমি এখানে দুটো লিখেছি, এখানে দেখো 3টে লিখেছি, সেটা হতে পারে 100 to 1000 টাইমস রিপিট হতে পারে, 1000 টাইম কিন্তু রিপিট হতে পারে, ঠিক আছে। এত মানে হচ্ছে এটিজিসি 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 এটিজিএসি করে এরকম করে 100 to 1000 টাইম এরকম রিপিট হতে পারে। সেগুলো কোথায় থাকে? এই নন কোডিং সিকোয়েন্সের মধ্যে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর নেক্সটে বলছে অ্যাবাউট 1.4 মিলিয়ন লোকেশন হোয়ার সিঙ্গেল বেস নিউক্লিওটাইড ডিফারেন্স, সিঙ্গেল নিউক্লিওটাইড বেসের মধ্যে ডিফারেন্স হতে পারে, এবং সেই ঘটনাকে বলা হয় এসএনপি, মানে যে সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। পলি মানে হচ্ছে অনেক, মেনি, আর মরফিজম ওয়াটার মানে হচ্ছে ফর্ম, অনেকগুলো কিন্তু ফর্ম কিন্তু তৈরি করে। সেরকম কি করে দেখো, এইটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ডিএনএ। এই ডিএনএ কিছু কিছু পোর্শন, ধরো এইদিকের পোর্শন, এইটা একটা পোর্শন, এইটা একটা পোর্শন। তো এই পোর্শনের মধ্যে কোন একটা পার্ট, এর কোন একটা পার্ট, এর কোন একটা পার্ট, এর কোন একটা পার্ট, ধরো আমি সেই ডিএনএ সিকোয়েন্সটা লিখছি এ টি জি ই সি টি এ জি, ঠিক আছে। আর একটা লিখছি এ টি সি সি টি এ জি, আবার লিখছি এ টি এ সি টি এ জি, আবার আছে এ টি টি সি টি এ জি, এরকম করে লিখলাম। এইখানের মধ্যে একটা জিনিস কমন দেখো, এই যে 3 নম্বর পড়ছে এ টি জি সি টি এ জি, তারপরে দেখো এ টি সি, ঠিক আছে, এইখানে জি এর জায়গাতে সি হয়েছে, আবার দেখো এখানে সি এর জায়গাতে এ হয়েছে, আবার সি এর জায়গাতে আবার টি হয়েছে। এই একটা নিউক্লিওটাইডে দেখো ডিফারেন্স হচ্ছে এখানে। এই যে এইটা একটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স, এইটা একটা সিকোয়েন্স, মানে এই যে সিকোয়েন্সটা ধরো এইখানে আছে, এই সিকোয়েন্সটা ধরো এইখানে আছে, এই 3 নম্বরটা হচ্ছে এইখানে আছে, আর 4 নম্বরটা ধরো এই জায়গাতে প্রেজেন্ট আছে। কিন্তু এখানের মধ্যে একটা সিঙ্গেল নিউক্লিওটাইড চেঞ্জের কারণে আমাদের গোটা বেস পেয়ারের কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটার জন্য কিন্তু আলাদা কিন্তু প্রোটিনও তৈরি করতে পারে, ঠিক আছে, এই সিঙ্গেল নিউক্লিওটাইড বেস পেয়ারের চেঞ্জের জন্য। ওই জন্য একে আমরা কি বলবো? আমরা এসএনপি, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। আর এই যে পলিমরফিজম কি, অনেক ধরনের ফর্ম কিন্তু তৈরি করা যায় একটা সিঙ্গেল নিউক্লিওটাইডের চেঞ্জের কারণে। ক্লিয়ার? তো এই ছিল আজকের লেকচার হিউম্যান জিনোম প্রজেক্ট। তো আমরা নেক্সট লেকচারে আমরা দেখব ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। আর এই লেকচার রিলেটেড যদি তোমাদের কোনো ধরনের কোশ্চেন বা ডাউট থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক। আর যদি এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। গুড লাক।